গভীর ঘন জঙ্গল, তার মাঝখানে একটা ছোট্ট গ্রাম। জঙ্গলের চারপাশ দিয়ে গ্রামটাকে ঘিরে একটা বড় নদী বয়ে গেছে। সেই গ্রামে বহু বছর আগে ঘটে যায় একটা মর্মান্তিক, সত্যি ভৌতিক ঘটনা। ফিয়ার ব্লগ অনুভবে গভীর ঘন জঙ্গলের মধ্যে একটা গ্রাম। সেই গ্রাম খুব নিশ্চিন্তে থাকতো, মানে গ্রামের লোকেরা খুব নিশ্চিন্তে শান্তি নিয়ে থাকতো। কিন্তু একটা ঘটনায় সারা গ্রামকে কাঁপিয়ে দিয়ে যায়। সেই সময় মাসটা ছিল শ্রাবণ মাস। শ্রাবণের ঘন ধারা উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে। এই সময় ঘটে যায় ভৌতিক ঘটনা। একদিন রাতে চাঁদের আলো নদীর জলে এসে খেলা করছিল। হঠাৎ করে শ্রাবণী মেঘে যেন চাঁদ মুখ লুকালো। তারপরেই ঘটল ঘটনা। নমস্কার বন্ধুরা, ফিয়ার ব্লকে আপনাদের স্বাগত। আমি রূপম চক্রবর্তী, সঙ্গে সাউন্ডে আছে সমীরণ রয়। প্রথমে বলে রাখি, আমাদের কাছে ঘটনা পাঠাতে গেলে কিভাবে পাঠাতে হবে। আমাদের মেল আইডি রয়েছে saptorshisi@gmail.com। এই মেল আইডিতে আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9635493476, যেখানে আপনারা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক পেজও আছে। ফেসবুক পেজ থেকেও আমাদেরকে খুঁজে পাওয়া খুব সহজ হবে। fear@blog লিখলেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ফেসবুক পেজেও আপনি আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আপনাদের সবার ঘটনাই আমরা বলি আমাদের চ্যানেলে। আমাদের ফ্যামিলির সঙ্গে আমরা শেয়ার করব আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা। আমরা সবার ঘটনাই বলি। আমাকে যে ঘটনাটা পাঠিয়েছে সেই গ্রামেরই ছেলে। ওর নামটা উচ্চারণ করতে বারণ করেছে আমাকে, যে দাদা আমার নামটা তুমি বলো না, আমার নামটা, গ্রামের নামটা এবং নদীর নামটা না বলেই আমি তোমাকে ঘটনাটা বলছি। আমার নামটা উচ্চারণ করার দরকার নেই। তুমি যখন ঘটনাটা দেবে তখন তুমি, আমি গল্পের নিচে লিখে দিয়েছি আমার ফোন নাম্বারটা, আমাকে ফোন করে একটু প্লিজ জানিয়ে দিও দাদা যে আমার ঘটনাটা তুমি দিয়েছো, তুমি সিলেক্ট করেছো। আরেকটা কথা বলে রাখি, এই যে ছেলেটা, ও আমাদের একদম প্রথম দিন থেকে সাবস্ক্রাইবও করেছে এবং আমাদের একটা খুব ভালো লিসেনার। ও প্রত্যেকটা ঘটনা ও শোনে এবং ওদের ফ্যামিলির লোককেও শোনায়। তো শুরু করছি আজকের ফিয়ার ব্লগ। সেই গভীর জঙ্গলের যে গ্রাম, সেই গ্রামে পুরুষ মানুষেরা জীবিকা নির্বাহ করত মাছ ধরে। সারা রাত বর্ষাকালে বৃষ্টিতে ভিজে ট্রলার নিয়ে মাছ ধরত এবং সকালবেলা সেই মাছ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। বাজারে যেতে গেলে নদীটা পেরোতে হয় এবং সেই গ্রাম থেকে বেরোতে গেলেও নদী পেরোতেই হবে, যেভাবেই হোক, যেখানেই যাক না কেন ওরা নদী না পেরিয়ে ওরা অন্য জায়গায় যেতে পারে না। নদী ওদেরকে পেরোতেই হবে। তো সেই দিন রাত্রিবেলাও সবাই মিলে মাছ ধরতে গেল
এবং সেই নদীতে মাছও ছিল প্রচুর। জাল ফেললেই কারি কারি মাছ উঠত, ট্রলার ভরে যেত। সেদিন সেই রাত, গভীর কালো রাত, কোথাও কিচ্ছু নেই, শুধু জেলেদের সঙ্গী হয়েছে শ্রাবণের ঘন ধারার বৃষ্টি, আর হালকা ব্যাঙের ডাক, আর জলের কলকল শব্দ, ট্রলারের ভটভট আওয়াজ। কিন্তু সেদিন কি কারণে কারোর জালেই মাছ উঠছে না? ওরা জালের পর জাল ফেলে যাচ্ছে জলে, কিন্তু একটা মাছও উঠছে না। সবারই একটু বিরক্তি লাগলো যে এত মাছ থাকতে কেন আজকে মাছ উঠছে না। ওই জেলের মধ্যে একজন জেলে ছিল, যার নাম ছিল নিতাই জেলে। সবাই ওকে নিতাই জেলে বলেই ডাকত। এই নদীতে কয়েকটা ঘাট ছিল, সেই ঘাটের বিভিন্ন নাম ছিল। যেমন একটা ঘাটের নাম ছিল বাবুদের ঘাট, আরেকটা নাম ছিল কুমির ঘাট। কুমির ঘাট নাম হয়েছে তার কারণ একটাই, যে ওখানে নাকি প্রচুর কুমির আছে, আর ওই ঘাটটা নাকি জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, তাই জন্য ওখানে প্রচুর কুমিরের বাস। যারাই ওখানে মাছ ধরতে যেত তারাই আর কোনো দিন ফিরে আসত না, কুমির তাদের খেয়ে নিত। এরকমই কথা প্রচলিত আছে ওদের গ্রামে। এবং ওই যে কুমির যে ঘাটটা, ওই ঘাটে জাল ফেললে পরে অন্য জায়গার থেকে, নদীর অন্য জায়গার থেকে যা মাছ ওঠে, কিন্তু ওই অন্য জায়গার থেকে বাদ দিয়ে যদি কুমির ঘাটে গিয়ে মাছ ধরা যায়, তাহলে পরে প্রচুর প্রচুর মাছ ওঠে, যা ওঠার কথা তার থেকে অনেক বেশি ওঠে। তো মাছ উঠছে না দেখে নিতাই জেলে হট করে বলে উঠল, ধুস শালা, আজকে যে কি হলো, মাছ একটাও উঠতেছে না, যাই কুমির ঘাটেই যাই। তখন অন্য জেলেরা শুনে বলল, এই নিতাই, তুই যাস নে ওই ঘাটে, ওই ঘাটে জানিস নে কি হয়? তখন নিতাই বলল, আরে ছাড়ো ওইসব আজগুবি কথা, এটা তো প্রচলিত কথা, এটা প্রচলিত কথা। তুমি দেখছো কোনোদিন কেউ এরকম হয়েছে? আমি যাব, সব কটা ভিতর ডিম, তোমরা থাকো এই মাছ নদীতে পড়ে ফাঁকা জাল নিয়ে, আমি মাছ ধরে নিয়ে আসছি। বলে ও ছুটলো সেই ঘাটের দিকে। আর জেলেরা পেছন থেকে চিৎকার করেছে, আরে ও নিতাই, ও নিতাই, যাস নে, যাস নে, মারা পড়বি, যাস নে। কে কার কথা শুনে? নিতাই ছুটলো সেই ঘাটের দিকে মাছ ধরার জন্য। নিতাই তো চলে গেল, জেলেদের সবার কপালে হাত। এবার কি হবে? জেলেরা যা চিন্তা করেছিল সেটাই ঘটল। সকাল হলো, নিতাইয়ের দেখা নেই। একদিন পেরিয়ে গেল, দুদিন পেরিয়ে গেল, নিতাইয়ের কোনো খোঁজ নেই। কেউ সাহস করে ওদিকে যাচ্ছেও না। রাতে তো দূর, সকালে গেলেও কেউ আর ফিরে আসে না। 3 দিন পেরিয়ে গেল। 3 দিন পেরিয়ে যাওয়ার পরেও যখন নিতাই আসলো না, তখন সবাই বলল, গেছে রে, গেছে, ছেলেটা গেছে, কুমিরের পেটেই গেছে, বেঘরে প্রাণটা গেল। কেন যেতে গেল? এত করে না করলিম, তবু তারা শুনলো না, চলে গেল। বড় ভালো ছেলে ছিল। ওরা আলোচনা করছে একটা চায়ের দোকানে বসে, গ্রামের একটা চায়ের দোকানে বসে। চায়ের দোকানটা নদীর থেকে কয়েক হাত দূরে, বলতে গেলে প্রায় নদীর পাশেই। সন্ধ্যের পরে গ্রামের মরণ মশাই আসে, এসে বলল, আচ্ছা রে, তোরা কি নিতাইয়ের কোনো খবর পেলি? তখন গোপাল জেলে বলল, না খুড়ো মশাই, মরণ মশাই, কে আর খোঁজ নেবে ওই কুমির মরা গ্রামে? এখানে গেলে পরে যে যায় সে তো আর ফিরে আসে না।
আপনি তো জানেন সব, কে আর খোঁজেন? ওখানে সকালে যাওয়াই দায়, আর তার মধ্যে তো আবার রাত, এই রাতের মধ্যে এই অন্ধকার, তার মধ্যে আবার শ্রাবণ মাস, কেউ যায় এখানে? আমরা কত করে না করলাম, কিছুতেই নিতাই শুনল না। ছেলেটা মারাই গেল, কুমিরের পেটে জলজান্ত প্রাণটা দিয়ে আসলো। তখন মরণ মশাই একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কি করা যাবে রে, কিছু করার নাই আমাদের। কিছু করার থাকলে এতদিন বসে থাকি না আমরা, যেভাবেই হোক জীবিত বা মৃত ফিরাইয়া আনতাম। কথা বলতে বলতেই হঠাৎ করে মেঘে ডাকতে আরম্ভ করলো, মানে শ্রাবণ মাসের বৃষ্টি আবারও শুরু হবে। হঠাৎ করে একটা বিদ্যুৎ চমকে উঠল কড়কড় আওয়াজে। মোড়ল মশাই নদীর পাড়ের দিকে তাকিয়েছিলেন। বিদ্যুতের ঝলকানিতে হঠাৎ করে উনি একটা কিছু দেখতে পেলেন। উনি প্রথম কিছু বললেন না, শুধু বললেন জেলেদেরকে, হ্যারে, এখন তো বৃষ্টি আসবো মনে হইতেছে, তোরাও যা বাড়ির দিকে, আমিও হাঁটা মারি। আর মলয়, তুইও চায়ের দোকানটা বন্ধ করি দে, এখন তো আর কেউ আসবে বলে মনে হয় না। মনে বলল, হ্যাঁ মরণ মশাই, আমিও বন্ধ করে দেবো এই দোকান। দোকানে আর এখন আর কেউ আসবে টাসবে না, ফালতু দোকান খুলে রাখা আমার কোনো কাজও হবে না, দোকান বন্ধ করে বাড়ির দিকে যাই। এর মধ্যে আবারও একটা বড় একটা বাজ পড়ল এবং আলোটা একটু স্থায়িত্ব হলো। ওই আলোর মধ্যে মোড়ল মশাই আবারও দেখলেন নদীর পাড়ে একটা পুরুষের অবয়ব দাঁড়িয়ে আছে। মোড়ল মশাই চেঁচিয়ে উঠলেন, আরে আরে আরে, ওটা কি? আরে তোরা দেখছোস, ওটা কি রে দাঁড়ায় আছে নদীর পাড়ে একটা মানুষ এই ঝড়ঝড়ের রাতে? জেলেরা সবাই মুখ ফেরালো ওখানে। মুখ ফিরিয়ে কিছুক্ষণ পরে বলছে, কি যে দেখেন আপনি, কোথায় কেউ? কোথাও তো কেউ নাই, আপনি যে কি দেখেন, মাঝে মধ্যে চিল্লে ওঠেন। মশাই একটু দেখুন, ভালো মতন দেখুন। তখন মশাই বলল, আরে শ্যামরা, আমার চোখে কি নেবা হয়েছে যে আমি ভুল দেখবো? তোদের চোখের থেকে আমার চোখ এখনো অনেক ভালো, প্রতিদিন সবজি খাই। বলতে বলতেই আবারও একটা বাজ পড়ল, ক্যার ক্যার আওয়াজ করল। তখনও বিদ্যুতের আলোটা একটু স্থায়িত্ব হল। সবাই দেখল সেই অজানা পুরুষ মূর্তিকে। সঙ্গে সঙ্গে গোপাল জেলে বলে উঠল, আরে আরে, এটা কি? এ তো নিতাই মনে হচ্ছে। অন্য জেলেগুলো একটু ধমক দিয়ে ওকে বলে উঠল, এই স্যার, নিতাই মনে হইতেছে, নিতাই নিতাই গেছে কুমিরের পেটে। যত আজগুবি কথাবার্তা, তো আসবে কি করে, এ তো মরি গেছে, মরা মানুষ আবার ফিরিয়ে আসতে পারে? হঠাৎ করে ওরা দেখছে আবছা আলোয় ওই অবয়বটা ওদের দিকে এগিয়ে আসছে। কিছুটা কাছে আসতেই ওরা দেখলো, সত্যিই তো, এ তো নিতাই। নিতাই আসলো কি করে? নিতাই তো কুমিরের পেটে, তাহলে এটা কে? সঙ্গে সঙ্গে ওরা যে যেদিকে পেরেছে দৌড়ে পালিয়েছে। মোড়ল মশাইও বেঞ্চের থেকে উঠে তাড়াতাড়ি করে লাঠি নিয়ে হন হন করে হাঁটা মেরেছে নিজের বাড়ির দিকে। আর চালা মলয় দোকানের ঝাঁপ ফেলে দোকানের ভেতরে বসে ঠক ঠক করে কাঁদছে। নিতাই এসে দরজার মধ্যে টোকা মারলো দোকানে, বলল, ওরে খোল রে, চা খাবো। আমি মরি নাই, আমি বাঁচিয়ে আছি, আমি মরি নাই রে, আমি বাঁচিয়ে আছি, আমি মরি নাই, কুমির আমার কিচ্ছু করতে পারে নাই, খোল। অনেকবার বলার পরেও সেই চায়ের দোকানের মালিক চা খাওয়া দরজা খুলল না। নিতাই
আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসলো। বাড়িতে এসে দেখছে বাড়ির বেড়ার ফাঁক দিয়ে একটা কুপি জ্বলছে। চারিদিক নিস্তব্ধ, নিঝুম। গ্রাম নিশ্ছিদ্র অন্ধকারে ভরে উঠেছে। শ্রাবণের মেঘ ডাকছে, ঝিরিঝিরি হালকা বৃষ্টি পড়ছে। বৃষ্টি আরো বাড়ছে আস্তে আস্তে পরিমাণ। বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। শ্রাবণের ঘন ধারার ঝরে পড়ছে এই গ্রামের বুকে এই রাত্রিবেলা। দরজা অনেকবার ধাক্কাতে নিতাইয়ের বউ দরজা খুলল না। নিতাই দরজার মধ্যে ধাক্কাচ্ছে আর বলছে, ওরে বউ রে, দরজা খোল, আমি আসিছি, আমি মরি নাই, আমি বেঁচে আছি, দরজা খোল, খুব ক্ষুধা লাগছে, খাতি হবে। তাও বউ সাহস করে দরজা খুলছে না, কারণ বউ তো জানে যে তার স্বামী এখন ইহজগতে নেই, তার স্বামী এখন কুমিরের পেটে। কারণ কুমিরডাঙ্গা ঘাট সেরকমই একটা ঘাট, যেখানে কোনো জীবিত মানুষ গেলে তাকে আর খুঁজে পাওয়া অসম্ভব। তাও এক সময় বিশ্বাস করছে এবং বিশ্বাস করছে না নিতাইয়ের বউ। হঠাৎ করে নিতাইয়ের বউয়ের কি মনে হতে দরজাটা খুলে দিল। দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলো নিতাই সশরীরে দাঁড়িয়ে আছে দরজার চৌকাঠে। নিতাইয়ের বউ হা করে নিতাইয়ের দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাস করতে পারছে না তার স্বামী আবার ফিরে এসেছে বেঁচে সেই কুমিরডাঙ্গা গ্রামের থেকে, ঘাটের থেকে। নিতাই বলে উঠলো তখন, আরে সর সর, ক্ষুধা লাগছে, আমি একটু গায়ে জল ঢেলে আসি, তারপরে খাবো। নিতাই স্নান করে ঘরে এসে বসলো। বসার পরে বউ এক বাটি মুড়ি এবং তারপর কিছু বাতাসা দিয়ে নিতাইকে খেতে দিল। নিতাই খেয়ে সোজা খাটে চলে গেল, গিয়ে ঘুমিয়ে পড়ল। ভোর হতেই বউ খাটের উপর উঠে বসে দেখছে পাশে নিতাই নেই। তখন এই 4:30-5টা বাজে, ভোর। অত ভোরে নিতাই কোথায় গেল? বউ চিন্তা করছে। বউ বাইরে বেরোলো, কোথাও নেই। গ্রামের কয়েকজনকে বলল, তারাও পুরো গ্রাম খুঁজে দেখলো। ছোট্ট গ্রাম তো, বেশিক্ষণ লাগেও নি খুঁজে দেখতে। কিন্তু নিতাই কোথায়? কোথাও তো নেই। সন্ধে হতেই নিতাই আবারও ফিরে আসলো ঘরে। বউ জিজ্ঞেস করলো, তুমি কোথায় গেছিলা? নিতাই বলল, জাহান্নামে। তোর জানার দরকার কি হতো আমি কোথায় গেছিলাম? চুপচাপ থাক, চুপ মার। আমি বেঁচে আছি, তোর কাছে এই যথেষ্ট। তোর স্মৃতি সিঁদুর অক্ষয় থাক। এইভাবে প্রত্যেকদিন সন্ধ্যের সময় নিতাইকে দেখা যেত, কিন্তু সকালবেলা মানে ভোর থেকে সন্ধে পর্যন্ত নিতাইয়ের কোনো খোঁজ পাওয়া যেত না। সে কোথায় যায়, কি করে, কেউ চেষ্টা করেও জানতে পারে না। একদিন সবাই মিলে ঠিক করলো, বলল সব জেলেরা, বুঝলি রে, আমাদের মনে হয় এ নিতাই না, কোনো প্রেতাত্মা আমাদের ঘরে আসি বাসা বাঁধছে, আমাদের গ্রামটারে নিশ্চিন্তে থাকতে দিবে না। নিতাইয়ের অবয়ব নিয়ে আইছে, এই প্রেতাত্মারে মাইরা ফেলায় দেবো জলের মধ্যে। গ্রামের লোক বোঝে না যে আত্মাকে কখনো মারা যায় না। মোড়ল মশাইরে বলার পরে মোড়ল মশাই বলল, তোরা যা ভালো বুঝিস কর, কিছু তো একটা করতে হবে। তখন ওরা বলল, মোড়ল মশাই আপনি চিন্তা করবেন না, আমরা 4জন তো আছি, আর জেলেদেরকে কইছি ওরা যাইব না, আমরা 4জন আছি, আর সঙ্গে আপনি থাকবেন, আজকে সন্ধ্যের সময় যা করার করতে হবে। মোড়ল মশাই বলল, ঠিক আছে। সেই দিন সন্ধ্যের সময় ওরা পুরো গ্রাম চত্বর ঘুরে বেড়ালো। তারপরে নিতাইয়ের বউয়ের কাছে গেল, গিয়ে বলল, কি গো বউ, নিতাই কি ঘরে আছে? তখন
ওর বউ বলল, না, এখনো তো ফিরে নাই, কখন ফিরবো জানি না। তখন বলল, আমরা জানি নিতাই কোথায় আছে। ও নিতাই না, ও তোমার স্বামী না, ও প্রেতাত্মা। তোমার স্বামীর বেশ ধরে আইছে এই গ্রামের ক্ষতি করতে। আমরা ছাড়বো না আজকে। নিতাইয়ের বউ দুপুরে কেঁদে উঠল। তখন ওরা বলল, মনমশাই বলল, আরে মা, কাঁদিস না, কাঁদিস না, এটা তো মানতেই হইব, কি করা যাবে, কিছু তো করারও নাই, কিন্তু প্রেতাত্মার সঙ্গে তুই ঘর করবি কি করে? তখন নিতাইয়ের বউ কাঁদতে কাঁদতে বলল, ঠিক আছে মরুন মশাই, আপনারা যা ভালো বুঝেন তাই করেন, আমি আর কি বলবো। সত্যি কথাই, প্রেতাত্মার সঙ্গে তো ঘর করা যায় না। ওরা খুঁজতে খুঁজতে নদীর পাড়ে গেল। নদীর পাড়ে গিয়ে দেখছে নদীর কাদার একটু আগে নিতাই পেছন দিয়ে বসা। ওরা বেশ কিছুটা দূরের থেকে চিৎকার করে বলে উঠল, তুই কে? হ্যাঁ, আমাদের গ্রামের শান্তি নষ্ট করতে আসিস নিতাই রূপে? নিতাই খুব ভালো লোক ছিল, তোর মতন শয়তান ছিল না, তোকে আজকে আমরা দেখে নেব। তখন নিতাই মুখ ফিরিয়ে বলল, আরে কও কি, কও কি, কও কি, আমি তো তোমাদের নিতাই গো, আমি তো মরি নাই, আমি তো গেছিলাম ওখানে মাছ ধরে আইছি। তো রাস্তায় যখন আসছি জলের মধ্যে ট্রলারটা উল্টায় গেল কিভাবে, মাছও সব জলের মধ্যে চলে গেল। আমি সাঁতার কাইটা একটা জায়গায় বসেছিলাম, অন্ধকারে চিনতে পারতেছিলাম না, তারপরে অনেক কষ্টে কিনা বাড়ি আইছি। আমি তো নিতাই, আমি তো তোমাকে দলেরই লোক। তখন গ্রামের ওই 4 জন জেলে বলল, তুই যতই বল তুই নিতাই না, তোরে আজকে আমরা ছাড়ুন না। বলে লাঠি শাবল দিয়ে নিতাইকে উত্তম মধ্যম মারা আরম্ভ করেছে। মারতে 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 নিতাই খালি মার খাচ্ছে আর বলছে, আরে আমারে মারেন, মারতেছো কেন তোমরা? আমি তো তোমাদের নিতাই, আমি ভূত না, আমি প্রেত না, আমি নিতাই, আমি বেঁচে আছি। কে কার কথা শুনে মারতে 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 নিতাইকে মেরেই ফেলে দিল। মেরে ফেলে ওর বডিটাকে জলের মধ্যে, নদীর জলে ফেলে দিল। ফেরার পরে ওরা সবাই একটু আনন্দ পেল যে এইবার আমাদের গ্রাম আবার শান্তিতে আসবে। কিন্তু ওরা তখনও বুঝতে পারেনি যে গ্রামে এখন শান্তি তো দূর, কালো ছায়া নেমে আসবে। ঠিক একদিন পর হঠাৎ করে দেখছি রাত তখন 12টা ছুঁই ছুঁই। নিতাইদের ঘরের দরজায় টোকা, আর একটা ফ্যাঁসে গলায় যেন বলছে কেউ, বৌরে দরজা খোল, আমি আইছি, আমি মরি নাই, আমি আইছি, আমার ক্ষুধা লাগছে, আমায় কিছু খাতি দে। বউ আটকে উঠল, নিতাইয়ের বউ, এটা কে, এটা কে? এই গলা তো আমার চেনা না। নিতাইয়ের বউ চুপচাপ ঘরে বসে থরথর করে কাঁপছে। ঘন ঘন বাজ পড়ছে, শ্রাবণের রাত, শ্রাবণের ঘন ধারা ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘটাচ্ছে। বৃষ্টির আওয়াজ, ব্যাঙের ডাক, চারিদিক নিস্তব্ধ, তার মাঝখানে সেই নিস্তব্ধতা ভেঙে ব্যাঙের ডাক বৃষ্টির আওয়াজ ভেদ করে বারবার একই কথা ভেসে আসছে, বৌরে দরজা খোল, আমি নিতাই, তোর স্বামী, আমি মরি নাই, আমি এখনো আছি, আমাকে মারে কারোর সাধ্য নেই। বউ তাও দরজা খুলছে না। হঠাৎ করে দেখলো দরজাটা সশব্দে, বেড়ার দরজা সশব্দে খুলে গেল, আর সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে মানে কি, মানুষ যেমন দাঁড়ায় সেরকম না, দুটো হাত মাটির সঙ্গে লাগানো,
পেছনের পা দুটো যেন শূন্যে ভাসছে, উবু হয়ে বসে তার দিকে এগিয়ে আসছে। হেরিকেনের হালকা আলোয় নিতাইয়ের বউ দেখল সারা শরীর কাদামাখা, মুখটা নিতাইয়ের মতন, মাথার ডান দিক দিয়ে রক্ত ঝরছে, আর মুখটা উপরের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। বউ দেখে আতকে চিৎকার করে উঠল, কে তুমি? আবারও সেই খিলখিল করে হাসির শব্দ। হাসির পরেই নিতাই বলছে ফ্যাঁসফ্যাঁসে গলায়, কিরে, আমি বললাম না আমার খিদে লেগেছে, তুই খাতি রে আমায়? নিতাইয়ের বউ কাপা কাপা হাতে সেই মুড়ির বাটি এবং কিছু বাতাসা তাকে দিল। দিয়ে আস্তে আস্তে এক পা দুপা করে বাড়ির বাইরে বেরিয়ে গেল ঘরের পেছনের দরজা দিয়ে। পেছনের দরজা দিয়ে বেরিয়ে প্রত্যেকের গ্রামের বাড়ির দরজার সামনে গিয়ে দরজা ধাক্কাচ্ছে আর চিৎকার করে বলছে, আমারে বাঁচান, আমারে বাঁচান, নিতাই ফিরে আইছে, আমারে মারি ফেলবে, আমারে বাঁচান। কিন্তু গ্রামের লোকেরা দরজা খুলল না, কেউ দরজা খুলল না। নিতাইয়ের বউ প্রত্যেকটা দরজায় দরজায় গিয়ে খালি বলছে, আমারে বাঁচান, নিতাই ফিরে আইছে, নিতাইয়ের প্রেতাত্মা ফিরে আইছে, আমারে বাঁচান, আমারে মারি ফেলবে। কিন্তু দরজা কেউ খুলল না। এদিকে বৃষ্টির বেড়েই চলেছে, ঘন ঘন বাজের আওয়াজ, চারিদিক নিস্তব্ধ হয়ে আছে, বৃষ্টি ব্যাঙের ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। নিতাইয়ের বউ কিচ্ছু বুঝতে না পেরে চলে গেল মোড়ল মশাইয়ের বাড়িতে। গিয়ে মোড়ল মশাইরেও একই কথা বলল, মোড়ল মশাই দরজা খুলুন, নিতাই ফিরে আইছে, আমারে মারি ফেলবে, আমারে বাঁচান, আমি বাঁচতে চাই। কিন্তু মোড়ল মশাইয়ের বাড়িও নিস্তব্ধ, কেউ দরজা খুলে ওকে সাহায্যের হাত বাড়িয়ে দিল না। তখন নিতাইয়ের বউ চিন্তা করলো, এভাবে হবে না, আমি নদীর ধারে দৌড়াতে লাগলো। একা পড়ে গেল কাদার মধ্যে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে দেখল কাদার মধ্যে পড়ে আছে নিতাইয়ের লাশ। ও ওই দেখে প্রায় অজ্ঞান হওয়ার মতন অবস্থা। সঙ্গে সঙ্গে ও ওই লাশ পেরিয়ে আবারও দৌড়াতে লাগলো। কিছুটা দৌড়িয়েই থমকে দাঁড়িয়ে গেল নদীর পাড়ে। দেখছে সামনে নিতাই, দুটো হাত মাটির সঙ্গে লাগানো, পা দুটো যেন শূন্যে ভাসছে, আর মাথাটা উপর দিকে তুলে বলছে, কি রে বউ, তুই পালাচ্ছিস? পালিয়ে যাবি কোথায়? গ্রামের কেউ আমারে বিশ্বাস যায়নি, তুইও আমারে বিশ্বাস যাসনি। নিতাইয়ের বউ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমারে মাইরেন না, আমারে মাইরেন না, আমি বাঁচতে চাই, আমারে মাইরেন না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, গ্রামের লোক আপনার ক্ষতি করছে, আমারে মাইরেন না। বলতে বলতে হঠাৎ করে চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। সকালবেলা সবাই উঠে দেখলো নিতাইয়ের বউয়ের লাশ নদীর পাশে পড়ে আছে। সবাই চিন্তা করলো যে তাহলে এটা নিতাইয়েরই কাজ, ওর প্রেতাত্মা বোধহয় আবার ফিরে এসছে। এইভাবে গ্রামের অবস্থা আরো খারাপ হতে লাগলো। এক সময় গ্রামের লোকেরা চিন্তা করলো যে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব, এখানে এইভাবে থাকা যাবে না। কিন্তু যাবেটা কোথায়? যেতে গেলে তো সেই নদী পার হতে হবে। কিন্তু নদীর সামনেই তো, মানে নদীর পাড়েই তো ভয়, ভয়ানক ভয়। কেউ বাঁচবে না এই গ্রামে, কেউ বাঁচবে না, সবাই মারা যাবে। পরদিন রাত্রিবেলা
গোপাল জেলে কোনো একটা কাজে সেই অন্ধকার রাত্রে নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে সে যা দেখল, তার শরীর দিয়ে ঠান্ডা শিহরণ বয়ে গেল। সেই ভয়, সেই ভয়ানক ভয়, ভয়ের নাম নিতাই জেলে। নিতাই জেলে উবু হয়ে বসে আছে, মুখে একটা পৈশাচিক হাসি। গোপাল জেলের পা স্থির হয়ে গেল, সে আর এগোতে পারছে না। তারপর সব শেষ। পরদিন সকালবেলা একইভাবে গোপাল জেলের মৃতদেহ পড়ে রইল নদীর পাড়ে। পরদিন রাতেও একই ঘটনা, আরো এক জেলের মৃত্যু ঘটল একইভাবে। তখন মোড়ল মশাই বলল, না, এইভাবে তো আর থাকা যাইব না এই গ্রামে, কি করি, কিছু তো করার নাই। তখন চায়ের দোকানের যে মলয়, সে ওখানে উপস্থিত ছিল। বলল, মোড়ল মশাই, আপনি যদি অভয় দেন তো একটা কথা কমু। তখন মোড়ল মশাই বলল, কি কবি আর ক, এক এক করে তো মারা যাইতেছে। তখন বলল, আমার কাছে এক ওঝা জানাশোনা আছে, পাশের গ্রামে থাকে, তারে যদি নিয়ে আসি একটা বিহিত কিছু সে করতে পারে। তা মোড়ল মশাই বলল, ঠিক আছে, যা দেখ কি করতে পারিস, ওঝা নিয়ে আয়। ওঝা নিয়ে আসা হলো। ওঝা সব শুনলো, দেখে দেখে বলল, মোড়ল মশাই, এ তো আমার কর্ম না, এ আপনারা এক কাজ করুন, আপনারা এক তান্ত্রিক বাবারে ডাকুন, এ যদি কিছু করতে পারে, আমি এ কি করব? আমি তো সাধারণ ওঝা, কারোর উপর যদি ভূত ভর করে তারে তারাই, এছাড়া তো আমার কোনো কাজ আর নাই। তখন মোড়ল মশাই বলল, তান্ত্রিক কই পাবো এখন, এই দুর্যোগের সময় তান্ত্রিকও আসবো না। তখন ওঝা বলল, না না, সেইরকম কোনো ব্যাপার নাই, আমি পাঠাই দেবো, আমার এক জানাশোনা আছে, আমাদের গ্রামে থাকে, আমি পাঠাই দেবো আজই আপনার কাছে। সেই কথা মতো ওঝা চলে গেল। কিছুক্ষণ পরেই তান্ত্রিক এসে উপস্থিত। তান্ত্রিককে মোড়ল মশাই ঘরে নিয়ে গেল, নিয়ে টোটাল ঘটনাটা বলল, যে কি হয়েছে, কি এখন হচ্ছে, আগে কি ঘটেছে, সমস্ত কিছু। তখন তান্ত্রিক শুনে গম্ভীর গলায় বলল, আপনারা বুঝতে পারেননি, নিতাই তো সত্যিই ফিরে এসেছিল। আপনারা জলজ্যান্ত একটা প্রাণকে মেরে ফেললেন, আর সে যদি সত্যি আত্মা হতো তাহলে সে কি মরতো? আত্মাকে কি কখনো বিনাশ করা যায়? আত্মা তো অবিনশ্বর, আত্মাকে কোনোদিন কেউ মারতে পারে না। আর আপনারা এইভাবে তাকে বাঁচতে দেননি, এইভাবে নৃশংসভাবে ওকে মেরেছেন, এখন সে মৃত, তার আত্মা তো আপনাদের উপর প্রতিশোধ নেবেই। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এরপর তান্ত্রিক থাকা অবস্থাতেই পরপর 2 রাতে ওই যে আরো 4 জেলের মধ্যে আরো যে 2জন জেলে ছিল, সেই জেলে 2জনও একইভাবে মারা গেল ওই নদীর পাড়ে, যেখান থেকে মাঝিরা ট্রলার নিয়ে রাত্রিবেলা জল ঝড়ে ভিজে মাছ ধরতে যায়। এখন তাদের মাছ ধরাও বন্ধ, কারণ সেই নিতাই নামক ভয় এখন নদীর পাড়ে ট্রলারের সামনে হেঁটে চলে বেড়ায়। তান্ত্রিক একদিন রাত্রিবেলা সেই নিতাইকে দেখল, দেখে মোড়ল মশাইকে বলল, মোড়ল মশাই, আমি তো দেখলাম, একে তাড়ানো সম্ভব না। আপনার মুখে আমি শুনলাম 4 জন জেলে ওকে মেরেছিল পিটিয়ে, 4 জন জেলেরই মৃত্যু ঘটেছে। এখন হয়তো মোটামুটি আপনাদের গ্রাম
আবার শান্তিপূর্ণ হয়ে যাবে ও প্রতিশোধ নিয়ে নিয়েছে। এখন বাকি আছেন আপনি। আপনার মৃত্যু না হওয়া পর্যন্ত নিতাই এইখান থেকে যাবে না। মোড়ল মশাই ভয়ে কুঁকড়ে গেল, বলল, এখন উপায়? তান্ত্রিক বলল, চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তান্ত্রিক একটা গ্রাম জুড়ে শান্তি সস্তায়নের পুজো করল। পুজো করার পরে মোড়ল মশাইকে একটা জলপোড়া দিল এবং একটা মন্ত্রভূত ফুল দিল। বলল, এই ফুলটা আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনি আপনার বাড়িতে রেখে দেবেন, এবং আপনি যদি কখনো বেরোন এই ফুলটা পকেটে নিয়ে বেরোবেন, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে সে আমাকে বলল যে, দাদা, বর্তমানে এখন আর কোনো ঝামেলা হয় না, মোড়ল মশাইও এখনো বেঁচে আছে, অনেক বয়স হয়ে গেছে, বাড়িতেই থাকে, উনি আর বেরোনো না, এখন আর ঝামেলা হয় না। কিন্তু আমাদের গ্রামে এখনো সেই নিতাইয়ের বাড়ি, ভুতুরে বাড়ি, তকমা নিয়ে দাঁড়িয়ে আছে অন্ধকারে, কালো একটা বাড়ি হয়ে, টালির চাল কালো, বাঁশের বেড়া কালো, দেখলে এখনো কষ্ট লাগে। তকমাটা গ্রামের লোকই দিয়েছে। নিতাই ভূতের বাড়ি। এখনো ঘটনাটা মনে পড়লে আমাদের সারা শরীরে যেমন শিহরণ খেলে, তেমনি নিতাই জেলের জন্যে কষ্টও লাগে। তো দাদা, এই ছিল আজকে আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে তুমি শেয়ার করো আমাদের ফ্যামিলির সঙ্গে। আমি চাই আমাদের ফিয়ার ব্লগ চ্যানেল আরো বড় হোক, আরো উন্নতি হোক, উন্নতির শিখরে পৌঁছে যাক। আমরা গ্রামের সবাই শুনি তোমার ফিয়ার ব্লগ, আমরা প্রত্যেকে তোমার লিসেনার। তোমার গলায় ঘটনা না শুনলে যেন রাত্রিবেলা ঘুম আসতে চায় না। ডেইলি তোমার 6টা থেকে 9টার মধ্যে আমি মোবাইল হাতে নিয়ে বসি, কখন নোটিফিকেশন আসবে আর কখন তোমার গলাটা আমরা শুনতে পাবো। আমার বাড়ির লোকও তোমাকে খুব পছন্দ করে এবং গ্রামের মুখে মুখে, গ্রামের লোকেদের মুখে মুখে তোমার নাম, তোমার কথা, চ্যানেলের কথা। তো আজকে এই পর্যন্ত দাদা, সুস্থ থেকো। আমার কাছে আরো ঘটনা আছে, সময় করে একদিন পাঠাবো। একদম তুমি তোমার ঘটনা আমার সঙ্গে শেয়ার করলে, যেটা আমার খুবই ভালো লেগেছে। আমরা রাত্রিবেলা ঘটনা রেকর্ডিং করি তো, আর আমি যখন ঘটনা রেকর্ডিং করি তখন আমি জিনিসটাকে আমার চোখের সামনে ঘটছে এইভাবে ঘটনার রেকর্ডিং করি। আমার গায়ে সত্যিই কিন্তু শিহরণ খেলে গেছে এই রাতে। আমি আজকে দিলাম, তোমাকে আমি কাল সকালে ফোন করে জানিয়ে দেব যে ঘটনাটা আমরা দিয়েছি রোববার দিন। নমস্কার। সমস্ত ফিয়ার ব্লকের শ্রোতা বন্ধুদের জানাই আজকের নমস্কার। ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, আবার পরে দেখা হবে। আবার তোমাদের জন্য আরো ভালো, আরো ইউনিক ঘটনা নিয়ে আমি আসবো। প্লিজ সাবস্ক্রাইব করে দিও।